বোর্ড পরীক্ষার অ্যাকাউন্টিং প্রশ্ন দেখলেই কি মাথা ঘুরে যায়? কঠিন মনে হয়? ভাববেন না। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব যে কি করে পুরনো বছরের একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম সহজে সমাধান করে ফেলা যায়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, সবার আগে একটা প্রশ্ন। বোর্ড পরীক্ষায় অ্যাকাউন্টিংয়ে কি পুরো নম্বর পেতে চান? যদি উত্তরটা হয় হ্যাঁ, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একদম আপনার জন্যেই। কারণটা খুব সোজা। এই ধরনের প্রশ্নগুলোতেই কিন্তু পুরো নম্বর তুলে আনা সম্ভব। শুধু শুধু সঠিক কৌশলটা জানতে হবে। আর আমরা আজ ঠিক সেটাই শিখতে চলেছি। তো আজ আমরা কিভাবে এগোবো? দেখুন, প্রথমে আমরা দেখব পরীক্ষার সেই ইম্পর্টেন্ট প্রশ্নটা। এরপর অ্যাকাউন্টিংয়ের একদম মূল সূত্রটা নিয়ে কথা বলবো। সাথে থাকবে ডেবিট আর ক্রেডিটের নিয়মকানুন। তারপর আমরা সবাই মিলে প্রশ্নটা সলভ করব। আর একদম শেষে মূল আইডিয়াগুলো আরেকবার দেখে নেব। এই যে আমরা যে প্রশ্নটা নিয়ে কথা বলতে যাচ্ছি, এটা কিন্তু কোনো সাধারণ প্রশ্ন না। এটা যশোর বোর্ড 2022-এ এসেছিল, আর এটার জন্য ছিল পুরো 10 নম্বর। মানে বুঝতেই পারছেন, এটা সমাধান করতে পারলেই কিন্তু বোর্ড পরীক্ষার প্রস্তুতির একটা বড় ধাপ পার হয়ে যাবেন। আচ্ছা, একটা মজার ব্যাপার কি জানেন? এত বড় যে অ্যাকাউন্টিং, তার পুরোটা কিন্তু দাঁড়িয়ে আছে মাত্র একটা ছোট্ট সূত্রের উপর। অবিশ্বাস্য, তাই না? তো চলুন মূল সমস্যাটায় যাওয়ার আগে সেই গোড়ার কথাটা, মানে সেই ভিত্তিটাই একটু দেখে নিই। এই হচ্ছে সেই ম্যাজিক্যাল ফর্মুলা। সম্পদ ইজ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। সহজ করে বললে, সম্পদ মানে একটা ব্যবসার নিজের যা কিছু আছে। দায় হলো ব্যবসাটা অন্যদের কাছে যা ঋণী। আর মালিকানা সত্ত্ব, ওটা হলো ব্যবসায় মালিকের নিজের যা কিছু আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এই সমীকরণের দুই দিক কিন্তু সব সময় সমান থাকতেই হবে। কি সমীকরণটা একটু কঠিন লাগছে? আরে কোনো চিন্তাই নেই। চলুন একটা খুব সাধারণ উদাহরণ দিই। ধরুন আমাদের সবার পরিচিত মাটির টাকার ব্যাংক। ওটা দিয়েই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো ভাবুন তো, আপনার ওই টাকার ব্যাংকের কথা। ওর ভেতরে যে টাকা আছে, তার মধ্যে কিছু হয়তো আপনার নিজের জমানো, তাই না? আর কিছু টাকা হয়তো বন্ধুর কাছ থেকে ধার করে রেখেছেন। এখন বন্ধুর থেকে যে টাকাটা নিয়েছেন, সেটা তো ফেরত দিতেই হবে, তাই ওটা হলো দায়। আর যেটা আপনার একদম নিজের জমানো টাকা, সেটাই হলো আপনার মালিকানা সত্ত্ব। তাহলে এখন প্রশ্ন হলো, সম্পদ কোনটা? খুবই সোজা। ওই টাকার ব্যাংকের ভেতরে মোট যত টাকা আছে, ধার করা আর নিজের জমানো সব মিলিয়ে, ওই পুরো টাকাটাই হলো আপনার সম্পদ। বেশ, আমরা তো সমীকরণটা বুঝে ফেললাম। কিন্তু কথা হলো, এই যে এত লেনদেন হয়, এগুলো খাতায় লেখা হয় কিভাবে? এখানেই চলে আসে ডেবিট আর ক্রেডিটের ধারণা। বলতে পারেন এগুলো হলো অ্যাকাউন্টিং খেলার রুল বুক বা নিয়মকানুন। এই টেবিলটা একটু ভালো করে দেখুন। কি দারুণভাবে সবকিছু সহজ করে দেওয়া আছে। খেয়াল করুন, সম্পদ আর ব্যয়, এই দুটো জিনিস যখন বাড়ে তখন হয় ডেবিট, আর কমলে হয় ক্রেডিট। ঠিক এর উল্টোটা হয় বাকি তিনটের ক্ষেত্রে। মানে দায়, মালিকানা সত্ত্ব আর আয়, এগুলো বাড়লে হয় ক্রেডিট, আর কমলে হয় ডেবিট। জাস্ট অপোজিট। তো আমাদের হাতে এখন সূত্র আছে, নিয়মকানুনও জানা, আর কি চাই? এবার তাহলে সরাসরি যশোর বোর্ডের সেই প্রশ্নটা সমাধান করার পালা। চলুন এবার আসল কাজটা শুরু করা যাক। আমরা এই কাজটা করব এই ছকটা ব্যবহার করে। এটাকে বলে হিসাব সমীকরণ বিবরণী, বা অনেকে টেবিউলার ছকও বলে। এটার মধ্যেই আমরা দেখব প্রত্যেকটা লেনদেন কিভাবে আমাদের সেই মূল সমীকরণটাকে পাল্টে দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত ব্যালেন্স রাখছে। আচ্ছা, তাহলে দেখা যাক প্রথম লেনদেনটা কি বলছে। জানুয়ারি 1, জনাব নোমান নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। তো এর এফেক্টটা কি হলো? দেখুন, ব্যবসার নগদ টাকা, যেটা একটা সম্পদ, সেটা 1 লক্ষ টাকা বেড়ে গেল। আর যেহেতু মালিক নিজেই টাকাটা দিয়েছেন, তাই তার মালিকানা সত্ত্ব মূলধন নামে 1 লক্ষ টাকা বাড়ল। খেয়াল করে দেখুন, সমীকরণের দুই পাশেই কিন্তু 1 লক্ষ টাকা করে যোগ হলো। একদম ব্যালেন্সড। এবার চলুন দ্বিতীয় লেনদেনে যাই। জানুয়ারি 10 তারিখে ধারে, অর্থাৎ বাকিতে 25,000 টাকার জিনিস বিক্রি করা হলো। এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে। ধারে বিক্রি মানে কিন্তু আমরা এখনও ক্যাশ টাকা হাতে পাইনি। তাই প্রাপ্য হিসাব বা অ্যাকাউন্টস রিসিভেবল নামে আমাদের একটা নতুন সম্পদ তৈরি হলো। মানে আমরা এই টাকাটা পরে পাব। আর অন্যদিকে যেহেতু এটা একটা সেলস বা বিক্রয়, তাই আমাদের রাজস্ব বা আয় বাড়ল। আর আয় বাড়লে তো মালিকানা সত্ত্বও বাড়ে। দেখুন, এবারও সমীকরণটা কিন্তু দুই দিকেই 25,000 করে বেড়ে গিয়ে মিলে গেল। আচ্ছা, এবার আসছে আজকের আলোচনার শেষ লেনদেন। আর এটা কিন্তু একটু ট্রিকি, একটু মন দিয়ে দেখতে হবে। অফিসের জন্য 30,000 টাকার আসবাবপত্র কেনা হয়েছে, কিন্তু তার 80%ই কেনা হয়েছে ধারে। চলুন এটাকে একটু ভেঙে ভেঙে দেখি। 1, আমাদের আসবাবপত্র নামে একটা নতুন সম্পদ বাড়ল পুরো 30,000 টাকার।
2 আমরা ক্যাশ দিয়েছি কত 30,000-এর মাত্র 25%, মানে 6,000 টাকা। তাই আমাদের নগদ সম্পদ 6,000 টাকা কমে গেল। আর বাকি 24,000 টাকা ওটা তো আমরা পরে দেব, তাই প্রদেয় হিসাব বা অ্যাকাউন্টস পেয়েবল নামে আমাদের একটা দায় তৈরি হলো। এবার ফাইনাল হিসাবটা দেখুন। সম্পদের দিকে কি হলো, 30,000 বাড়ল, 6,000 কমল, মানে নেট পরিবর্তন হলো 24,000 টাকা। আর দায়ের দিকেও কিন্তু ঠিক 24,000 টাকাই বাড়ল, মানে সমীকরণটা আবারও পারফেক্টলি ব্যালেন্সড। তো আমরা তো অঙ্কটা সমাধান করে ফেললাম। এবার চলুন পুরো আলোচনা থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো একবারে দেখে নিই। এগুলো শুধু পরীক্ষার জন্য না, অ্যাকাউন্টিংয়ের মূল ভিত্তিটা বোঝার জন্য কিন্তু খুব দরকারি। ভবিষ্যতে যে কোনো লেনদেনের সমস্যার সমাধানের জন্য শুধু এই 4টি স্টেপ মনে রাখলেই চলবে। স্টেপ 1, আগে লেনদেনটা ভালো করে পড়ুন আর বুঝুন যে কি হচ্ছে। স্টেপ 2, খুঁজে বের করুন কোন কোন অ্যাকাউন্ট, যেমন ক্যাশ, ফার্নিচার বা লোনের উপর প্রভাব পড়ছে। স্টেপ 3, এবার ডেবিট আর ক্রেডিটের নিয়মটা অ্যাপ্লাই করুন। আর ফাইনালি স্টেপ 4, সমীকরণে চেঞ্জগুলো বসিয়ে দেখে নিন যে দুই দিক মিলছে কিনা। ব্যাস, এটুকুই। পুরো আলোচনা থেকে যদি মাত্র একটা জিনিস মনে রাখতে বলা হয়, তাহলে সেটা হবে এইটা: প্রত্যেকটা লেনদেনের সবসময় দুটো দিক থাকে, আর এর ফলে আমাদের মূল হিসাব সমীকরণটা সব সময় ব্যালেন্স থাকে। হিসাব বিজ্ঞানের ভাষায় একেই বলে দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম। একদম শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখবেন কি যে এরকম একটা সাধারণ আর সহজ সূত্র কিভাবে একটা ছোট্ট দোকান থেকে শুরু করে বিশাল কোম্পানির পুরো আর্থিক অবস্থার ছবিটা আমাদের চোখের সামনে এত নিখুঁতভাবে তুলে ধরে।